মাসের ব্যবধানে সোয়া ৬% মতো কমেছে রিজার্ভের পরিমাণ। জুলাই মাসে রিজার্ভ দাঁড়িয়েছে $২,০৩৯ কোটি। মূলত সাম্প্রতিক অস্থিতিশীল পরিস্থিতির কারণে এমনটি ঘটেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে জুলাইতে রিজার্ভের পরিমাণ কমলেও নেতৃত্বের পরিবর্তন ও আন্তর্জাতিক মহলে তাদের গ্রহণযোগ্যতা থাকায় সামনের দিনগুলোতে বাড়বে রিজার্ভের পরিমাণ। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। রপ্তানি, রেমিটেন্স, বৈদেশিক ঋণ কিংবা অন্য উৎস থেকে পাওয়া অর্থ দিয়ে আমদানি দায়, সুদ পরিশোধ অথবা অন্য খাতে পরিশোধ করা অর্থ বাদ দিয়ে কেন্দ্রীয় ব্যাংকের কাছে যে বৈদেশিক মুদ্রা সঞ্চিত থাকে সেটি পরিচিত বৈদেশিক মুদ্রার রিজার্ভ হিসেবে। বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী জুলাই শেষে দেশে গ্রস রিজার্ভের পরিমাণ $২৫০০ কোটি উপরে। যদিও IMF এর BPM ৬ পদ্ধতি অনুযায়ী এই পরিমাণ $২,০৩৯ কোটি। জুনেও যা ছিল $২,১৭৮ কোটি। তবে এর মধ্যে ব্যবহারযোগ্য রিজার্ভের পরিমাণ $১,৫০০ কোটি নিচে। জুন মাসে রিজার্ভের পরিমাণটা জুনের শেষে একটু বেড়েছিল। এই কারণে তখন কয়েকটি দাতা গোষ্ঠী যারা আছেন আমাদের উন্নয়ন সহযোগী, তারা কিন্তু বাংলাদেশের প্রতি তাদের যে প্রতিশ্রুত অর্থ সেটা কিন্তু ওনারা ছাড় করেছিলেন। কাজে সেখানে আমরা একটা দেখেছিলাম যে গতি এসেছিল বা বেড়েছিল আর কি খানিকটা। জুলাই মাসে তারপরে যেটা হয়েছে সেখানে হয়তো ব্যবসা বাণিজ্য আমাদের কম হয়েছে, কিন্তু মনে রাখতে হবে যে অনেকগুলো পেমেন্টস কিন্তু আগে থেকেই করা থাকে, সেগুলো কিন্তু ক্লিয়ার হতে খানিকটা সময় লাগে। প্লাস জুলাই মাসে যে ব্যাপারটা ছিল মেনলি রেমিটেন্স এবং রপ্তানি আয়ের ক্ষেত্রে কিন্তু একটা ভাটা ছিল, ফলে যেটা হয়েছে সেটাও কিন্তু রিজার্ভের উপর খানিকটা কিন্তু চাপ বাড়িয়েছে। হিসেব বলছে দেশে বর্তমানে প্রতি মাসে গড়ে $৪০০ কোটি মতো রপ্তানি আয় আসে, আর রেমিটেন্স আসে $১৮০ থেকে $২০০ কোটি মতো। সেই হিসাবে প্রতি মাসে বৈদেশিক মুদ্রার আয়ের পরিমাণ $৬০০ কোটি। বিপরীতে প্রতি মাসে কম বেশি $৬০০ থেকে $৬৫০ কোটি খরচ করতে হয় আমদানি বাবদ। সেই হিসাবে বর্তমানে যে রিজার্ভ আছে তা দিয়ে ২.৫ মাসেরও কম আমদানি দায় মেটানো যাবে। আমাদের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হচ্ছে অ্যাটলিস্ট ৩ মাসের সমপরিমাণ রিজার্ভ থাকা উচিত। ৩ মাসের আমদানি ব্যয় যেন আমরা মেটাতে পারি সেই সমপরিমাণ রিজার্ভ থাকা দরকার। সেখান থেকে কিন্তু আমাদের কমে গিয়েছে, কাজে একটু শঙ্কার কারণ আছে। কিন্তু আমি বলবো যে এটা নিয়ে খুব বেশি এই মুহূর্তে যে আমাদের বড় মাত্রার উদ্বেগ তৈরি হয়েছে সেটা না, বরং আমি মনে করি যে এখন যে নতুন যে ম্যানেজমেন্ট আমরা দেখছি, লিডারশিপে যে চেঞ্জ হয়েছে, এটা কিন্তু হয়তো আমাদেরকে হেল্প করতে পারে একটা ভালো প্ল্যান করে, এবং সেটা যদি আমরা ধরে রাখতে পারি হয়তো সেখানে গতি আসবে। তবে বিশ্লেষকরা বলছেন রিজার্ভের এমন টালমাটাল অবস্থার উত্তরণ ঘটবে খুব দ্রুতই। তারা বলছেন সরকার পরিবর্তন ও আর্থিক খাতে বিভিন্ন কাঠামোগত সংস্কারের কারণে সামনে বাড়তে পারে রিজার্ভের পরিমাণ, ফিরতে পারে স্থিতিশীলতা। আগে বাংলাদেশে একটা ইস্যু ছিল, আমাদের পলিসি ক্রেডিবিলিটি খুব কম ছিল। যে পলিসি যখন নেওয়ার দরকার ছিল তখন সেটা নেওয়া হয় নাই, বা যত গভীরে পলিসিতে যাওয়া উচিত ছিল সেটা তারা করতে পারেন নাই। নতুন গভর্নর যিনি এসেছেন এবং নতুন যে ব্যবস্থাপনা আমরা দেখেছি, আমার কাছে মনে হয় এখন পলিসি ক্রেডিবিলিটি ফিরে আসবে। পলিসি ক্রেডিবিলিটি ফিরে আসলে অনেক নতুন ব্যবসা বাণিজ্যের সুযোগ হবে, বিদেশিরা বাংলাদেশের সঙ্গে বেশি ব্যবসা বাণিজ্য করতে চাইবেন। নতুন সরকারের ফলে আমরা দেখব যে যারা বিদেশে যারা আমাদের রেমিটেন্স যোদ্ধা আছেন ওনারাও কিন্তু অনেক উৎসাহিত বোধ করছেন ফর্মাল চ্যানেলে রেমিটেন্স পাঠাতে। সেটাও একটা বড় একটা কারণ। যে রেমিটেন্স আশা কমে গিয়েছিল সেটাও কিন্তু এখন বাড়তেছে, এবং আমি ডেফিনেটলি এই দুইজন ভদ্রলোককে দেখে আমাদের ফরেন কারেন্সি ইনফ্লো বাড়বে, কারণ তাদের অ্যাকসেপ্টেবিলিটি অনেক বেশি। ইতোমধ্যে বাড়তে শুরু করেছে রেমিটেন্সের প্রবাহ। স্থিতিশীলতা ফেরায় রপ্তানি আর বিদেশি বিনিয়োগের পরিমাণও বাড়তে পারে বলে আশা করছেন অর্থনীতিবিদরা। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।